হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবে, কারণ আজকে আমি তোমাদেরকে আলোচনা করছি তোমাদের পাঠ্য বইয়ের খেয়া কবিতা। এই খেয়া কবিতা একটা দারুণ একটা একটা দারুণ কবিতা, কেননা এই কবিতার মধ্যে বেশ কিছু তথ্য বাস্তবিক এবং আধ্যাত্মিক এবং আমাদের ভাবের অনেক কিছু প্রকাশ এই কবিতার মধ্যে আমরা পাই। প্রত্যেকে কবিতার জন্য পাঠ্য বইটা সামনে নিয়ে পড়তে বসবে, ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে কিছু কিছু নোট যেগুলো আমি বলবো সেগুলোকে খাতায় লিখে রাখার চেষ্টা করবে। লাইন বাই লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বোঝাবো এই কবিতাটা, তাই প্রত্যেকে সুন্দর করে বোঝার চেষ্টা করবে। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে চ্যাট বক্সে জানাবে যে তোমাদের কোথায় কোন লাইনে কি অসুবিধা রয়েছে। আমি নেক্সট ডাউট সেশনে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেব, ঠিক আছে? দেখো, একদম প্রথমেই আমি আসি যে খেয়া। খেয়া কবিতাটা কার লেখা? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকটা জীবনমুখী কবিতা লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে খেয়া। খেয়া খেয়া কথার অর্থ কি? খেয়া হচ্ছে যার মাধ্যমে পারাপার করা যায় বা নদী পারাপার করা যায়, নদী পারাপার করার জন্য ছোট বা ক্ষুদ্র নৌকা বিশেষ হচ্ছে খেয়া, ঠিক আছে? এবং এই খেয়া কবিতাটা একটা চৈতালি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল। চৈতালি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে খেয়া কবিতা। এটা 14 লাইনের কবিতা রয়েছে, ঠিক আছে? এবং এই খেয়া কবিতায় খেয়া কথার আক্ষরিক অর্থ বা রূপক অর্থ কি রয়েছে? খেয়া কবিতার অর্থ হচ্ছে যোগ সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে এই কবিতায় খেয়া কথার অর্থ। এবার প্রত্যেকে পাঠ্যের লাইন ধরে ধরে, তাহলে পাঠ্যের লাইনে আমরা আক্ষরিক অর্থটা পাবো এবং তারপরে আমরা এর ভাবগত অর্থ বা রূপক অর্থ কি রয়েছে সেটা আমরা জানবো, ঠিক আছে? প্রথমেই দেখো, আমি তোমাদের সুবিধার্থে বা তোমাদের বোঝানোর সুবিধার্থে, তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটা নদী এঁকে নিয়েছি। এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এই নদীর দুই দিকে আমি দুটো গ্রাম এঁকে নিয়েছি, ঠিক আছে? মনে করো এটা একটা গ্রাম এবং এটা একটা গ্রাম। এই কবিতার মধ্যে দুটো গ্রামের কথা বলেছে, ঠিক আছে? কবি এর মধ্যে তিনটে পার্টে এই কবিতাটাকে ভাগ করেছেন, ঠিক আছে? তিনটে পার্টে। প্রথম পার্ট রয়েছে, আমি একদম আসি প্রথম পার্টে। এই সূত্রগুলো প্রত্যেকে একটু লিখে নেবে খাতাতে। প্রথম পার্টে প্রত্যেকে পাঠ্য বইয়ের লাইনে দেখো কি বলছে। বলছে, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। মানে কি? খেয়ার যে নৌকা, এই যে নৌকা এপার থেকে এপারে যখন পারাপার করছে, এটা কিসের সাহায্যে করছে? নদীর স্রোতের সাহায্যে পারাপার করছে। এবং এই খেয়া নৌকায় করে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেউ ঘরে ফিরছে এবং কেউ ঘরে আসছে। এইভাবেই মানুষ খেয়া নৌকার মাধ্যমে নদী পারাপার করছে, কেউ যাচ্ছে কেউ আসছে। বোঝা গেছে? দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা। দেখো, এই একটা গ্রাম এবং এই একটা গ্রাম, এই দুই গ্রামের মধ্যে জানাশোনা আছে। কেন? তার কারণ এপারের লোক খেয়া করে এপারে আসে, এপারের লোক খেয়া করে এপারে যায়, অর্থাৎ একটা জানাশোনা সম্পর্ক এদের মধ্যে আছে। দেখো, এই যে জানাশোনা সম্পর্ক, এই সম্পর্কটার মাঝখানে মেলবন্ধন ঘটাচ্ছে কারা বা কে? কিসের সাহায্যে এই দুই গ্রামের সম্পর্ক তৈরি হয়েছে? এই খেয়া। যদি খেয়া না থাকতো, যদি এখানে পারাপার না করতো মানুষ, তবে কি এই দুই গ্রামের মধ্যে জানাশোনা তৈরি হতো? হতো না। তাই এই খেয়ার মাধ্যমে দুই গ্রামের মধ্যে জানাশোনা তৈরি হয়েছে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। অর্থাৎ এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রামের মানুষ আনাগোনা অর্থাৎ আসা যাওয়া করে। এইবার এই যে প্রথম পার্ট গেল আমাদের, এটা প্রথম পার্ট কবিতার, যেখানে আমরা পেলাম যে দুই গ্রামের মধ্যে জানাশোনার সম্পর্ক রয়েছে। খেয়ার মাধ্যমে একে অপরে গ্রাম থেকে আসে এবং যায়, কেউ ঘর থেকে আসে কেউ ঘরে ফিরে যায়। বোঝা গেছে?
এইবার আমরা দ্বিতীয় ভাবনায় আসি, মানে কবির দ্বিতীয় ভাবনা বলছে এই যে মুহূর্তে বা যে সময়টাতে আমরা দুই গ্রামের কথা বলছি, যেখানে সুন্দর সম্পর্ক, যেখানে একে অপরের সঙ্গে ব্যবধান রয়েছে একটা নদী, তা সত্ত্বেও সেই নদীকে খেয়ার মাধ্যমে পারাপার করে দুই গ্রামের মধ্যে সুসম্পর্ক স্থাপন করছে, ঠিক সেই সময় বা সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীতে পৃথিবীতে কত দ্বন্দ্ব, পৃথিবীতে কত দ্বন্দ্ব হয় বলতো, কত গন্ডগোল হয়, যুদ্ধ বিবাদ, কত কিছু হয়, লড়াই বিপ্লব, অনেক কিছু হয়। তো পৃথিবীতে কত দ্বন্দ্ব, কখন দ্বন্দ্ব, মানে কবি ভাবনাটা একটুখানি বোঝার চেষ্টা করো, যে কবি যেখানে বলছে যে দুটো গ্রাম যার মধ্যে ব্যবধান রয়েছে নদী, অর্থাৎ নদী যা যে গ্রাম, দুই গ্রামের মিলকে বাধা দিয়েছে, তা সত্ত্বেও দুই গ্রামের মানুষ শুধুমাত্র খেয়ার উপর ভর করে দুই গ্রামে জানাশোনা তৈরি হয়েছে। ঠিক সেই জায়গায় সেই রকম ভালোবাসাপূর্ণ পৃথিবীতে, যেখানে এরূপ ভালোবাসা মানুষ মানুষের মধ্যে তৈরি হয়, সেই ভালোবাসাপূর্ণ পৃথিবীতে কিভাবে কত দ্বন্দ্ব দেখা যায়, কত সর্বনাশ দেখা যায়, নতুন নতুন কত গড়ে ইতিহাস, আবার কত ইতিহাস তৈরি হয় এইভাবে, বিপ্লব, সন্ত্রাস, যুদ্ধ বিদ্রোহ দিয়ে আমাদের কত ইতিহাস আমরা দেখতে পাই, কত ইতিহাস তৈরি হয় এই পৃথিবীর মুখে। এই ভালোবাসাপূর্ণ পৃথিবীতে একদিকে যেমন ভালোবাসাপূর্ণ রয়েছে, অন্যদিকে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, বা অন্যদিকে আমরা ব্যবধান দেখতে পাচ্ছি বা সর্বনাশ দেখতে পাচ্ছি। কেমন সর্বনাশ, কেমন ইতিহাস, তারই একটা পরিচয় কবি এখানে দিয়েছে। রক্ত প্রবাহের মাঝে, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। দেখো, রক্ত প্রবাহ, প্রবাহ মানে কি, যেখানে স্রোত বয়ে যায়, অর্থাৎ রক্ত মানে এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত সংঘর্ষ হয় যেখানে রক্তের স্রোত বয়, মানে কত মানুষের প্রাণ হানি হয় যেখানে রক্তের স্রোত বয়, এবং সেই রক্তের স্রোত এতটাই বেশি যেখানে রক্তের স্রোতের ফলে ফেনা উৎপন্ন হচ্ছে, রক্তের মধ্যে ফেনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফেনাইয়া ওঠে। এবং তারপরে বলছে সোনার মুকুট, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট, দেখো যেখানে আমরা দেখেছি ইতিহাসের পাতাতে আমরা কি দেখতে পাই, যে প্রচুর মানুষের ধ্বংস হয়, প্রচুর মানুষের সৃষ্টি হয়, অর্থাৎ প্রচুর ইতিহাসের ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে যেখানে কোনো মানুষের সে ক্ষমতা হারিয়েছে, অর্থাৎ কোনো রাজা ক্ষমতা হারিয়েছে এবং অন্য কোনো রাজা হয়ে সে ক্ষমতা পেয়েছে, আমরা দেখতে পাই। তাই এখানে তেমনই বলছে যে যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে মানুষ কারু ক্ষমতা তৈরি হয়, কারু ক্ষমতা শেষ হয়, অর্থাৎ কোনো মানুষ, যে বলছে যে কত সোনার মুকুট ফোটে, অর্থাৎ ফুটে ওঠে, মাথায় ওঠে, কোনো রাজার হয়তো মানে কোনো ব্যক্তি সে রাজা হয়েছে তাই তার ক্ষমতা সে পেয়েছে এবং তার মাথায় সোনার মুকুট উঠেছে, অর্থাৎ সে ক্ষমতা লাভ করেছে। আবার বলছে কত টুটে, মানে ভেঙে যাওয়া, অর্থাৎ অন্য মানে কোথাও সৃষ্টি হলে কোথাও ধ্বংস হয়, এবং অন্যদিকে কোনো ব্যক্তির বা কোনো রাজার ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে, সে ক্ষমতা হারিয়েছে, অর্থাৎ তার মুকুট টুটে গেছে বা ভেঙে গেছে, বোঝা গেছে। নিজের ক্ষমতা কখনো তৈরি হচ্ছে, মাথায় সোনার মুকুট কখনো উঠছে, আবার কখনো মুকুট ভেঙে পড়ছে, ক্ষমতা হারাচ্ছে এবং কেউ ক্ষমতা পাচ্ছে, বোঝা গেছে। তো সোনার মুকুট ফুটে আর টুটে, এই হচ্ছে আমাদের একটা বিষয় আমরা বুঝলাম। এইবার আসি, এটা হচ্ছে মানে এই শান্ত শান্ত গ্রাম্যময় পরিবেশের সঙ্গে একটা সংঘর্ষময় পৃথিবীর আরো একটা রূপ আছে, সেই রূপের একটা তুলনা কবি এখানে করলেন। এরপরে রয়েছে সভ্যতার সভ্যতার নব নব, নতুন নতুন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, কত চাহিদা খিদে, কত চাহিদা তৃষ্ণা রয়েছে, সেটা আমরা এখানে কবি বলছেন। কবি বলছেন সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা, সভ্যতার অনেক নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা খিদে রয়েছে বা চাহিদা রয়েছে। দেখো সভ্যতা মানে কি, আমরা দেখে দিই যে সভ্যতা বরাবর কি করে, সভ্যতা উন্নতর দিকে এগিয়ে চলে, অর্থাৎ সভ্যতার একটা বড় চাহিদা হচ্ছে সভ্যতাকে আরো উন্নতর দিকে নিয়ে যাওয়া। এই উন্নত অর্থে মানুষ কি করে, এই উন্নতির আঁচলে বা আগলে মানুষ কি করে, হয় কোথাও অট্টালিকা তৈরি করছে, কোথাও বৃক্ষচ্ছেদন করছে, গাছপালা কেটে দিচ্ছে, কোথাও নদী রাস্তা বন্ধ করছে, কোথাও কংক্রিটের বাঁধ তৈরি করছে। তো এটা হচ্ছে আমরা বলি একে সভ্যতার উন্নত হওয়া।
আর আমরা জানি যে আমাদের সভ্যতা উন্নতি হচ্ছে মানে কি, কংক্রিটের রাস্তাঘাট পাহাড় পর্বত তৈরি হচ্ছে, তাই না? তো এ বলছে যে এই কংক্রিটের জীবনে অর্থাৎ সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা আছে, যেগুলোর ফলে ওঠে কত হলাহল। সভ্যতার এই তৃষ্ণা বা খিদের কারণেই সভ্যতার এই উন্নতির দিকে এগিয়ে চলার চাহিদায় কি হয়, ওঠে কত হলাহল। হলাহল মানে কি? হলাহল মানে হচ্ছে বিষ। অতএব কত বিষ ওঠে জানো? অর্থাৎ আমরা জানি যে বর্তমান বিজ্ঞানের চেতনায় চলছে, বিজ্ঞানকে ভর করে সভ্যতা আরো উন্নতির দিকে যাচ্ছে। এই বিজ্ঞানের অনেক কুপ্রভাব আমরা দেখি। অর্থাৎ সভ্যতার মধ্যে বিজ্ঞানের যেমন একদিকে পৃথিবী যেমন উন্নতির জন্য পৃথিবী বিজ্ঞানকে ভর করছে, ঠিক ঠিক একই সঙ্গে বিজ্ঞানের অনেক কুফল দেখি, অর্থাৎ কত হলাহল দেখি। অর্থাৎ বিজ্ঞানের বা সভ্যতার উন্নতির কারণে অনেক খারাপ দিকের সম্মুখীন আমাদেরকে হতে হয়। ঠিক একই রকম ভাবে উঠে কত সুধা এবং অনেক কিছু আমরা অমৃত লাভ করি। অতএব কোনো কিছুর ভালো দিকও আমরা পাই, কোনো কিছুর খারাপ দিকও আমরা পাই। অর্থাৎ হলাহলও আমরা দেখতে পাই এবং সুধা অর্থাৎ অমৃত অর্থাৎ ভালো দিক সেটাকে আমরা দেখতে পাই। বোঝা গেছে? সভ্যতার বেলা জালে বা সভ্যতার ঘোর প্যাচে, খিদে তৃষ্ণা বা চাহিদায়। এবার বলছে শুধু ঠিক এইরকম সময় যেখানে দুই গ্রাম মিলেমিশে রয়েছে, ঠিক এইরকম পৃথিবীতে যেখানে সংঘর্ষ, যুদ্ধ, বিদ্রোহ, রক্তের স্রোত প্রবাহ ফেনা দেখতে পাই, ঠিক একই সঙ্গে ক্ষমতা লাভ, ক্ষমতা চূর্ণ হওয়ার যে আনন্দ এবং বেদনাকে আমরা দেখতে পাই। একই সঙ্গে আমরা দেখতে পাই সভ্যতার উন্নতি হওয়ার ফলে যে কংক্রিটের বাড়ি ঘর, রাস্তাঘাট তৈরি করা, যেখানে অনেক সুধা এবং হলাহল দেখতে পাই, অর্থাৎ বিষ এবং অমৃতের স্বাদ আমরা অনুভব করতে পারি। ঠিক সেই রকম সময় বা সেই রকম চিন্তা ভাবনায় সেরকম পৃথিবীতে কি হচ্ছে, সেরকম পৃথিবীতে শুধু শুধু হেতা দুই তীরে। ঠিক এইরকম জায়গা, এরকম পৃথিবীতে এইখানে হেতা মানে সেখানে, হেতা দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। কেউ কাউকে হয়তো কেউ নাম জানে না, কিন্তু এই গ্রাম আর এই গ্রাম একে অপরে দুই দিকে কেবল চেয়ে আছে, একে অপরকে চাইছে, একে অপরকে দেখছে। অর্থাৎ হেতা যেখানে যুদ্ধ বিগ্রহ সংঘর্ষময় জীবনযাপন রয়েছে, ঠিক সেই জায়গায় দুইখানি গ্রাম একে অপরের দিকে কেবল চেয়ে রয়েছে। ভালোবাসার শান্ত পরিবেশের পরিচয় সেখানে আমরা পাচ্ছি বা দিচ্ছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া চলে চিরদিন। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, প্রত্যেকে এই লাইনটার কথা মনে রাখবে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, অর্থাৎ এই যে দুইখানি গ্রাম, কেউ কাউকে ছেড়ে থাকছে না, কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে না, কারণ এই একে অপরের পরিপূরক, এর আর এর থাকাটা ভীষণ জরুরি। আর এই একে অপরেরকে সম্পর্কে বহন করে নিয়ে যাচ্ছে এই নদীর স্রোত, আর এই নদীর স্রোতই হচ্ছে আসল, কারণ এই নদীর স্রোতের সাহায্যেই খেয়া পারাপার হচ্ছে। এই নদীর স্রোতেই শুধু এই নদীর স্রোতেই এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতের সাহায্যে এই খেয়া চলে, এবং এই খেয়া নদীর স্রোতকে ভর করে একে অপরের দিকে আসে। বোঝা গেছে? এইবার আমরা আসি লাস্ট লাইনে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কেহ যায় ঘরে এবং কেউ আসে ঘর থেকে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের খেয়া কবিতা, যার আক্ষরিক অর্থ, লাইনের পাঠ্যগত অর্থ আমি তোমাদেরকে বোঝালাম। এইবার আমি তোমাদেরকে বলবো এর একটা রূপক বা ভাবগত অর্থ আছে। ভাবগত অর্থ কি? দেখো, এর দুটো ভাবগত অর্থ আছে। একদিকে সমালোচক বলেন যে শান্ত সভ্যতার সঙ্গে চঞ্চল বা আধুনিক সভ্যতার একটা সম্পর্ক এখানে দেখানো হয়েছে। শান্ত এবং আধুনিক সভ্যতার সম্পর্ক দেখানো হয়েছে, তবে অধিকাংশ সমালোচক এটাকে বলেছেন জীবন এবং মৃত্যুর সম্পর্ক। অর্থাৎ
আমাদের জীবন, আমরা চলছি, আমরা যারা মানুষ তাদের প্রত্যেকটা জীবন চলছে জীবন নদীর স্রোতে, যেখানে যেখানে জন্ম আছে এবং মৃত্যু আছে, যেখানে জন্ম আছে এবং মৃত্যু আছে। আমরা প্রতিনিয়ত এই খেয়া করে পার হই আমাদের জীবন নদী। আর এই জীবন নদীর সময়টা হচ্ছে মৃত্যু এবং জন্ম এবং মৃত্যুর মাঝের সময়টা হচ্ছে আমাদের জীবন নদীতে চলা। আর এই জীবন নদীর স্রোতে আমরা বয়ে যাই, স্রোতের সাহায্যে আমরা অবিরাম, মানে আমরা এটাকে থামিয়ে রাখতে পারি না। আমাদের জীবন স্রোত সবসময় বয়েই চলবে। আমরা কখনো বলতে পারি না যে আমাদের জীবন এখানে একটু থামিয়ে নিই, পরে আবার যাব, এমনটা হতে পারে না বা হয় না। তাই এখানে এই জীবন স্রোতে আমাদের জীবন বেয়ে চলে এবং এই জন্ম এবং মৃত্যু নামক দুই গ্রামে এসে হাজির হয়। কেউ হয়তো মৃত্যুতে আসে, কেউ আসে ঘরে, আর কেউ যায় ঘর হতে। কেউ ঘরে আসে, কারো জন্ম হয় এবং কারো মৃত্যু হয়, সে ঘর থেকে যায়। এইভাবেই কবি এখানে জীবন মৃত্যুর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছেন এই খেয়া কবিতার মাধ্যমে। আর এই খেয়া কবিতার জীবন মৃত্যুর জীবন স্রোতের যোগসূত্র স্থাপন করছে কে? এই খেয়া। এই খেয়া নামক যে ছোট্ট পারাপার করার যে নৌকা, যাকে আমরা আক্ষরিক অর্থে নৌকা বলছি এবং যাকে আমরা ভাবগত অর্থে আমাদের জীবন জন্ম মৃত্যুর মাঝের যে দীর্ঘ সময় বা যে সংকীর্ণ সময় আমরা পাই, সেই সময়কে আমরা এখানে খেয়া পারাপারের সঙ্গে তুলনা করছি। বোঝা গেছে? আমরা আমাদের জীবন জন্ম হওয়ার পরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, শুধুমাত্র সময় বয়ে নিয়ে যাচ্ছি এবং তারই সেই সময়কেই আমাদের জীবন স্রোত এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই জীবন স্রোতকেই আমরা খেয়া বলেছি বা পারাপার বলেছি। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের কবিতার ভাবগত অর্থ এবং আক্ষরিক অর্থ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা লাইন আরো একবার করে পড়ো, সুন্দর করে বোঝার চেষ্টা করো। কোথাও না বুঝতে পারলে আমাদের এই ভিডিওটা আবার দেখো, আবার বোঝার চেষ্টা করো। আশা করছি তোমরা এটাকে বুঝতে পারবে। ঠিক আছে? এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়, যেমন খেয়া কিসের সাহায্যে পারাপার করে? নদীর স্রোতের সাহায্যে পারাপার করে। ঠিক আছে? কেহ 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 শব্দের অর্থ কি? কেউ। ঠিক আছে? দুইখানি গ্রাম কিসের সঙ্গে তুলনা করেছে? জন্ম এবং মৃত্যুর সঙ্গে তুলনা করেছে। ঠিক আছে? এবং হলাহল এবং সুধা বলতে এখানে কি বোঝানো হয়েছে? লাইনটাকে তুলে দিয়ে বলবে যে উঠে কত হলাহল, উঠে কত সুধা। এখানে হলাহল এবং সুধা বলতে কি বোঝানো হয়েছে? হলাহল হতে সভ্যতার বিষ এবং সুধা বলতে সভ্যতার অমৃতকে বোঝানো হয়েছে, বা ভালো দিক এবং খারাপ দিককে বোঝানো হয়েছে। এবং তারপরে বলবে, এই লাইনটা দিয়ে আমাদের বড় কোশ্চেন হতে পারে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া কিভাবে শুধুমাত্র নদীর স্রোতে চিরদিন চলতে পারে তা ব্যাখ্যা করে লেখো। ঠিক আছে? আরো একটা কোশ্চেন বলতে পারে যে এখান থেকে, যে এই খেয়া কবিতার মধ্যে বাস্তব জীবনের সঙ্গে মানুষের জীবনের কি সম্পর্ক স্থাপন হয়েছে, বা খেয়া কবিতার মধ্যে মানব জীবনে কোন সম্পর্ককে দেখানো হয়েছে তা নিজের ভাষা বা কবিতা অবলম্বনে লেখো। বুঝা গেছে? এই যে কবিতা, এই কবিতা থেকে মূলত এই কোশ্চেনগুলো আসে। এবং আমি তোমাদেরকে বলতে পারি, শুধুমাত্র খেয়া কবিতার ভাবার্থ যদি আমরা পড়ে যাই, তাহলে খেয়া কবিতা থেকে যে কোনো কোশ্চেন আসলেই কিন্তু আমরা পারবো। খেয়া কবিতার ভাব অর্থ, ঠিক আছে? খেয়া কবিতার মধ্যে দিয়ে জীবনের বাস্তবের কোন দিকটাকে দেখানো হয়েছে, বাস্তবের জীবন এবং মৃত্যু। প্রথমত আমাদের আক্ষরিক অর্থ ব্যাখ্যা করতে হবে। আক্ষরিক অর্থ ব্যাখ্যা করে জীবন মৃত্যুর যে সম্পর্ক দেখানো হয়েছে, সেই জীবন মৃত্যুর সম্পর্কটাকে এখানে ব্যাখ্যা করে একটু লিখতে হবে, তবে আমাদের কোশ্চেনটা কমপ্লিট হবে। বুঝা গেছে? প্রত্যেকে এই কবিতাটাকে আরো একবার পড়ো। ঠিক আছে? এবং এর থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে, কোন কোন কোশ্চেন হতে পারে, আমরা প্রত্যেকটা কোশ্চেন সুন্দর করে লিখে তোমাদের জন্য এই আমাদের হ্যাশট্যাগ স্টাডি অ্যাপে পিডিএফ আকারে আমরা দিয়ে দিয়েছি। প্রত্যেকে আমাদের এই কোর্সের মধ্যে যাবে, যেখানে দেখবা কন্টেন্ট, যেখানে ভিডিও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ রয়েছে। সেই বা ডকুমেন্টস ফাইলে গিয়ে আমরা পিডিএফ পেয়ে যাবো। সেই পিডিএফ থেকে আমরা প্রত্যেকে পিডিএফ ডাউনলোড করে এই কোশ্চেনগুলোকে দেখতে পারবো। এই প্রত্যেকে এখান থেকে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনগুলো মুখস্থ করো। আমি আশা করবো ভাবার্থ কোশ্চেনটা যদি কেউ ভালো করে মুখস্থ করে, তাহলে এখান থেকে মানে টোটাল যে কোনো কোশ্চেন আসুক না কেন, বড় কোশ্চেন আমরা লিখতে পারবো খুব সহজে। ঠিক আছে? আজকের ক্লাস ছিল আমাদের খেয়া কবিতা। পরবর্তী ক্লাস, নেক্সট দিনের ক্লাস রয়েছে আমাদের আমরা কবিতা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বসুর লেখা
আমরা কবিতা আমরা পড়বো নেক্সট ক্লাসে, তাই প্রত্যেকে তৈরি থেকো। আর যার যা ডাউট আছে প্রত্যেকেই আমাদের চ্যাট বক্সে বা আমাদের গ্রুপে, আমাদের অ্যাপসে দেখো নিচের দিকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। ওখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হও এবং এই গ্রুপে যুক্ত হয়ে তোমরা তোমাদের মতামত বা এই কোশ্চেনগুলোকে লিখে তোমরা আমাকে পাঠাতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, প্রত্যেকে কোশ্চেনগুলোকে লিখবে, বোঝার পরে লিখবে, তারপরে সুন্দর করে আমাদেরকে পাঠাবে, আমরা সেগুলোকে কারেকশন করে দেবো। ঠিক আছে, আজকে এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে।